দিন দিন কঠিন হয়ে যাচ্ছে চাকরির বাজার, বাড়ছে বেকারত্বের হার। তবে এমন সব হতাশার মাঝেও বেশ কিছু সরকারি বেসরকারি প্রতিষ্ঠান আশার আলো দেখিয়ে যাচ্ছে। তবে এর জন্য নিজেকে রাখতে হবে সব সময় আপডেট। দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের এ সপ্তাহের চাকরির বাজারে। সঙ্গে আছি সাজিদ আরাফাত। আমরা দেখব আজ এ সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তিগুলো। শুরুতে আমরা দেখে নিতে চাই বেশ কয়েকটি সরকারি প্রতিষ্ঠানের যে চাকরির বিজ্ঞপ্তি, সেগুলো দেখে নেব। প্রথম অবস্থায় আমরা দেখতে চাই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে জনবল নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি। দেশের অন্যতম চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে প্রায় 800 নার্স নিয়োগ দেওয়া হবে। সেই বিজ্ঞপ্তিটি আমরা এক নজরে দেখে আসতে চাই। প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পদের নাম সিনিয়র স্টাফ নার্স, পদ সংখ্যা 800। আমরা যেটি বলছিলাম যে 800 প্রায় একদম একটা বড় জনবল নিয়োগ দেবে তারা, এবং শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিড ওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 32 বছর এবং বেতন স্কেল দেওয়া হয়েছে 16,000 থেকে 38,640 টাকা পর্যন্ত, এবং আবেদন ফি ধরা হয়েছে 500 টাকা। এবং আবেদনের নিয়ম এখানে দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ওয়েবসাইট, এই বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে হবে, এবং আবেদনপত্রের সঙ্গে পাসপোর্ট সাইজের ছবি, 240x240 পিক্সেলের ছবি সেখানে যুক্ত করতে হবে। এছাড়া স্বাক্ষরের ছবি 300x80 পিক্সেলের যে স্বাক্ষর, সেই স্বাক্ষরের ছবিও সংযুক্ত করতে হবে, এবং সাথে আবেদন ফি জমার যে ব্যাংক রসিদের কপি, সেই কপি দিতে হবে। এবং আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 1 সেপ্টেম্বর 2025। দেখছিলাম বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যে নিয়োগ বিজ্ঞপ্তি সেটি। এ পর্যায়ে আরেকটি সরকারি প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে চাই, সেটি হলো বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন। সেখানে 27টি পদে 84 জনকে নিয়োগ দেওয়া হবে, এবং আগ্রহীরা 13 সেপ্টেম্বর থেকে এখানে আবেদন করতে পারবেন, 13 সেপ্টেম্বর পর্যন্ত। সেটি আমরা দেখে নিতে চাই। বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন, প্রতিষ্ঠানের নাম, পদ সংখ্যা 84 জন, যেটি বলছিলাম। চাকরির ধরন অস্থায়ী, প্রার্থীর ধরন নারী এবং পুরুষ। বয়সসীমা নির্ধারণ করা হয়েছে 18 থেকে 32 বছর। আমরা দেখছি 18 থেকে 32, অর্থাৎ এখানে তরুণ যেই চাকরি প্রার্থীরা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, এবং আবেদনের নিয়ম দেওয়া হয়েছে আবেদনের সঙ্গে 300x300 সাইজের যে ছবি এবং 300x80 সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। আবেদন ফি ধরা হয়েছে টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে 223 টাকা, 168 টাকা, 112 টাকা, অর্থাৎ এই অফেরতযোগ্য 72 ঘন্টার মধ্যে পাঠাতে হবে যখন আবেদন করা হবে। সরকারি চাকরির যখন আমরা দেখি যে বিভিন্ন ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি হয়, সেখানে বিভিন্ন পদের জন্য কিন্তু এই আবেদন ফি ধার্য করা হয়। সেই আবেদন ফির কথাই এখানে উল্লেখ করা হয়েছে, এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 13 সেপ্টেম্বর 2025 বিকেল 5টা পর্যন্ত। দেখছিলাম দুটি সরকারি প্রতিষ্ঠানের চাকরি বিজ্ঞপ্তি। এ পর্যায়ে আমরা দেখে নিতে চাই বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক, যেটি এনজিও, তাদের একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেটি এক নজরে আমরা দেখে আসতে চাই। প্রতিষ্ঠানের নাম ব্র্যাক, বিভাগের নাম দেওয়া হচ্ছে ফান্ড রাইজিং কমিউনিকেশনস, এবং চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ, নারী পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে যোগাযোগ, সাংবাদিকতা, আন্তর্জাতিক উন্নয়ন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। অভিজ্ঞতা কমপক্ষে 6 বছর অভিজ্ঞতা চাওয়া হয়েছে, এবং বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার কথা এখানে উল্লেখ করা হয়েছে, উৎসব বোনাস, স্বাস্থ্য কিংবা জীবন বিমা সহ অন্যান্য যে সুবিধাগুলো আমরা দেখে থাকি অনেক ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এই বাড়তি সুবিধাগুলো দিয়ে থাকে, সেটি এখানে উল্লেখ করা আছে। এবং কর্মস্থল ঢাকা। আবেদনের নিয়ম ব্র্যাকের ওয়েবসাইটে যথারীতি পাওয়া যাবে। আবেদনের শেষ সময় দেওয়া হয়েছে 23 আগস্ট 2025। এলসি তারা যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, এবং বেসরকারি খাতে ইসলামী শরিয়া ভিত্তিক বাণিজ্যিক ব্যাংক এটি, সেটি আমরা এক নজরে দেখে নিতে চাই। আল আরাফা ইসলামী ব্যাংক, বিভাগের নাম আইসিটি, পদের নাম ডাটাবেজ ম্যানেজমেন্ট অফিসার, পদ সংখ্যা নির্ধারিত নয়। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে সিএসসি, আইটি, ইসি অথবা সমমানের ডিগ্রি, অর্থাৎ এখানে আইসিটি ডিপার্টমেন্টের যেহেতু সেই জায়গা থেকে সিএসসি বা আইটির যে শিক্ষাগত যোগ্যতা যাদের রয়েছে তাদের অগ্রাধিকার বেশি, এবং অভিজ্ঞতা চাওয়া হচ্ছে কমপক্ষে 7 বছর। বেতনের বিষয়টি উল্লেখ করা হচ্ছে আলোচনা সাপেক্ষে। চাকরির ধরন ফুল টাইম। প্রার্থীর ধরন নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে। বয়স সীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 35 বছর। কর্মস্থল ঢাকা, এবং আবেদনের নিয়ম যথারীতি তাদের ওয়েবসাইটেই, এবং আবেদনের শেষ সময় ধরা হয়েছে 27 আগস্ট 2025।
দর্শক, এ পর্যায়ে দেখে নিতে চাই আকিজ গ্রুপ আদ্দিন তাদের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি, এবং প্রতিষ্ঠানটি তাদের ফিন্যান্স এবং অ্যাকাউন্টস বিভাগে জনবল চেয়েছে, সেটি এক নজরে দেখতে চাই। প্রতিষ্ঠানের নাম আকিজ গ্রুপ আদ্দিন, বিভাগের নাম ফিন্যান্স ও অ্যাকাউন্টস, পদের নাম ম্যানেজার, পদ সংখ্যা নির্ধারিত নয়, শিক্ষাগত যোগ্যতা অ্যাকাউন্টিংয়ে বিবিএ, বিবিএস কিংবা বিকম অথবা এমবিএ, অভিজ্ঞতা চাওয়া হয়েছে কমপক্ষে 10 বছর, বেতন আলোচনা সাপেক্ষে, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন দেখতে পাচ্ছি নারী এবং পুরুষ, বয়সসীমা নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ 45 বছর এবং কর্মস্থল ঢাকা। আবেদনের নিয়ম আকিজ গ্রুপের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 25 আগস্ট 2025। পরবর্তীতে আমরা দেখে নিতে চাই রূপায়ণ গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। রূপায়ণ গ্রুপ তাদের প্রতিষ্ঠানে কোন পদে একাধিক জনবল নেবে সেটি আমরা একটু দেখে আসতে চাই। রূপায়ণ গ্রুপ প্রতিষ্ঠানের নাম, পদের নাম এক্সিকিউটিভ কল সেন্টার, পদ সংখ্যা অনির্ধারিত, শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর, অভিজ্ঞতা চাওয়া হয়েছে 3 থেকে 4 বছর, চাকরির ধরন ফুল টাইম, প্রার্থীর ধরন পুরুষ। আমরা অন্য যেই বিজ্ঞপ্তিগুলো সেগুলোতে দেখছিলাম নারী এবং পুরুষ উভয়ই এখানে আবেদন করতে পারবে, কিন্তু এখানে শুধুমাত্র পুরুষদের জন্য দেওয়া হচ্ছে এবং বেতন আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধার কথা বলা হয়েছে, মোবাইল বিল, প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, এগুলো উল্লেখ করা আছে। আবেদনের নিয়ম যথারীতি রূপায়ণ গ্রুপের যে ওয়েবসাইট রয়েছে তারা যেখানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানেই পাওয়া যাবে এবং আবেদনের শেষ সময় দেওয়া হচ্ছে 30 আগস্ট 2025। চাকরি বাজারে প্রতি পর্বে আমাদের সাথে নিয়মিত একজন অতিথি উপস্থিত থাকেন, যার মাধ্যমে চাকরি প্রার্থীরা বিভিন্ন পরামর্শ পেয়ে থাকেন। আজ আমাদের সাথে আছেন স্নেহাশিস চক্রবর্তী অভি, যিনি সহযোগী ক্রিয়েটিভ ডিরেক্টর মাইটি। অভি ভাই, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। এবং আমরা চাকরির বাজারে বিভিন্ন ধরনের আলোচনা করে থাকি চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে। আপনি দেখছিলেন আমরা যেগুলো নিয়ে আলোচনা করছিলাম, সেগুলোর বাইরে আপনি গতানুগতিক জায়গার বাইরে আপনি কাজ করেন, ক্রিয়েটিভ সেকশন নিয়ে বিজ্ঞাপনী সংস্থায় আছেন। সেখানে আসলে কি ধরনের কাজ হয় এবং এই যে বিজ্ঞাপনী সংস্থার চাকরির বাজার, সেটার আসলে ভবিষ্যৎ কেমন, বর্তমান অবস্থাটা কেমন, একটু ব্যাখ্যা করবেন। বিজ্ঞাপনী সংস্থায় চাকরি এটা অন্য সব চাকরি থেকে অনেকটাই আলাদা, কারণ এটা 9টা 5টা অফিস সব জায়গাতেই না। এটাতে হচ্ছে গিয়ে মনে করেন যে একটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি একটা টাইমের বাইরে গিয়েও কাজ করতে হয়, কিন্তু সেটা হচ্ছে গিয়ে খুব যারা হচ্ছে কাজ করতে পছন্দ করে তারা হচ্ছে গিয়ে এইখানে এসে কাজ করতে খুবই আনন্দ পায়। যেরকম একটা ব্র্যান্ড নিয়ে কাজ করতে গেলে, স্পেশালি তো এই অর্গানাইজেশনগুলো হচ্ছে ব্র্যান্ড প্রোডাক্ট এসব নিয়ে কাজ করে, তো তখন হচ্ছে গিয়ে যে বিভিন্ন রকম আইডিয়েশন, দেন হচ্ছে গিয়ে মার্কেটিংয়ের যে স্ট্র্যাটেজি করা, এসব নিয়ে যখন কাজ হয় তখন এগুলো খুবই আর কি যারা কাজ করতে পছন্দ করে তাদেরকে বেশ আটকেই ফেলে। তো এইখানে এটার ফিউচার যদি বাংলাদেশে বলি, তো এটার ফিউচার বাংলাদেশে বেশ ভালো, কারণ বর্তমানে যদি আমরা একটা ফেস চিন্তা করি তো বাংলাদেশে এখন হচ্ছে গিয়ে যে বেশ কয়েকটা জেনারেশন, মিনিমাম 2টা জেনারেশন পার হয়ে 3rd জেনারেশন বিজ্ঞাপনী সংস্থা যে কাজ এসব চলছে। তো এখানে ইয়াং জেনারেশন যারা আছে তারা খুব সহজেই কিন্তু এসে জয়েন করে তাদের আর কি যেরকম ভেতরের যে একটা কাজ করার যে স্পৃহা সেটাকে প্রকাশ করতে পারে। এবং কি কি যোগ্যতাকে অগ্রাধিকার দেন আপনারা? এইখানে সবচেয়ে বড় যোগ্যতাটা হচ্ছে যে কাজ করতে চাওয়া, কাজ শিখতে চাওয়া। কারণ আপনি এই আমাদের যে ওয়েটা আছে এটা সম্পূর্ণ হচ্ছে গুরুমুখী বিদ্যা। এটার যে সেকশন স্ট্র্যাটেজিতে যিনি আপনাকে শিখাবেন তার কাছ থেকে আপনার শিখতে পারতে হবে, তাই কাজটা করতে পারতে হবে। যিনি আপনাকে কপি মানে বিজ্ঞাপনের লাইন লেখা শিখাবেন, বিজ্ঞাপনটাকে কিভাবে আপনি সুন্দর করে দেখবেন কিংবা যারা হচ্ছে গ্রাহক তাদের কাছে কিভাবে নিয়ে যাবেন, এটা শিখতে হবে। এই শেখার আগ্রহ, জানার আগ্রহ, কাজ করার আগ্রহ, এই আগ্রহটাই হচ্ছে গিয়ে থাকে। এর পাশাপাশি যেটা হচ্ছে যে পড়াশোনার ব্যাপারটা তো আছে, যে একটা ন্যূনতম ডিগ্রি যেটা লাগেই সেটা তো থাকেই। ও সব মিলায় যেটা হচ্ছে যে পপ কালচার সম্পর্কে একটু ওয়াকেফাল থাকা, এইসব নিয়ে হচ্ছে থাকলেই মোটামুটি আর কি। যে কেউ কি এই সেক্টরে কাজ করার যোগ্য বলে মনে করেন? মানে যেই যার যে ব্যাকগ্রাউন্ড, নাকি কোনো নির্দিষ্ট কোনো ব্যাকগ্রাউন্ড কি আপনারা? না, যে কেউ আসতে পারে। যেরকম আমাদের ইন্ডাস্ট্রিতে বেশ বড় পিলার আছেন কয়েকজন, এরা নিশ্চয়ই হচ্ছে গিয়ে ফাইন আর্টস কিংবা লিটারেচার এইসব ব্যাকগ্রাউন্ড থেকে আসেন নাই, তারা একদম পিওর সায়েন্স, যেরকম অ্যাপ্লাইড ফিজিক্স, কম্পিউটার সায়েন্স এইসব থেকে এসছেন এবং দে আর ডুইং ভেরি গুড। তো যে কোনো সেক্টর আর কি, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে এটাই আসা যায়। এখানে এসে
তারপরে আসলে শুরুটা কিভাবে হয় এবং পরবর্তী ধাপগুলো কেমন হয়, স্টার্টিংটা কেমন হয়? অন্যান্য চাকরির ক্ষেত্রে যেমন ঠিক তেমন, নাকি এখানে আলাদা কোনো ইয়ে আছে আপনাদের? যেটা হচ্ছে বিজ্ঞাপনী সংস্থার সবচেয়ে মজার ব্যাপার যেটা হচ্ছে যে অন্যান্য অফিসগুলোতে যেরকম ফর্মাল ড্রেসের একটা ব্যাপার থাকে, ক্রিয়েটিভ সেকশনে কিন্তু এই ব্যাপারটা থাকে না। সবাই এটা শুরুতেই খুব এনজয় করে যে একটা লাইফস্টাইল যেটা থাকে, এটা আর কি অ্যাডভার্টাইজিং আসলে একটা লাইফস্টাইল, এইটাকে অ্যাডাপ্ট করতে হয়, তখনই মজা পাওয়া যায় যে কিভাবে আমি শুরু করলাম। তো শুরুতে হচ্ছে প্রথমে যে শেখার যে ধাপটা, এইটা আগে পার করতে হয়, আগে আপনাকে শিখতে হবে, দেন হচ্ছে কি আপনি এটাকে অ্যাপ্লাই করতে থাকবেন এবং আস্তে আস্তে আপনার স্কিল ডেভেলপমেন্ট যত হবে, আপনার তত প্রমোশন হবে, তত আপনার রেইজ হবে। সব মিলাই একটা মনে করেন যে ডে টু ডে নিজেকে যতটা আপডেট এবং আপগ্রেড করা যায় ওইটার উপর নির্ভর করে। আপনারা মূলত কি কি বিষয় নিয়ে কাজ করেন, মানে ক্রিয়েটিভ, স্ট্র্যাটেজি কিংবা অন্যান্য ম্যানেজমেন্ট বা এই ধরনের অনেকগুলো ধাপ হয়তো বা আপনাদের আছে, সেটা একটু জানতে চাই। আমাদের হচ্ছে গিয়ে যেরকম বিভিন্ন সেকশন থাকে, ক্রিয়েটিভ সেকশন একটা, যেখানে হচ্ছে গিয়ে আর্টের যারা আছে আর কি, গ্রাফিক্সের কাজ করেন যারা, আর্ট নিয়ে কাজ করেন, ওইটা এবং হচ্ছে যারা বিজ্ঞাপনটা অ্যাকচুয়ালি চিন্তা করেন, যে কপি লিখেন, ক্রিয়েটিভ লাইন্সগুলো দেন, ওই কপি রাইটারদের। দেন আরেকটা সব বড় পার্ট হচ্ছে স্ট্র্যাটেজি, যে আমরা ব্র্যান্ডের জন্য কিভাবে কি ওয়েতে কাজ করব, ওইটার মার্কেটিং প্ল্যানিং কিভাবে কি হবে, ওইটা ওইখান থেকে আসে। আরেকটা হচ্ছে সার্ভিসিং, যেটা হচ্ছে গিয়ে যে ক্লায়েন্টের সাথে যে একটা কমিউনিকেশনের সুতাটা রাখা, এইটা হচ্ছে গিয়ে রাখে হচ্ছে ক্লায়েন্ট সার্ভিস টিম। আর টোটাল বিজনেস ডেভেলপমেন্ট টিমের থাকে, ওনারা হচ্ছে গিয়ে লিড দিয়ে নিয়ে যায় যে কোনটা কিভাবে কি করতে হবে। ওভারঅল হচ্ছে এইভাবেই কাজ হয়। তরুণদের কথা বলছিলেন, তরুণদের আগ্রহ কেমন দেখতে পান, বিশেষ করে যারা এখন তো অনেকগুলো প্রাইভেট ইউনিভার্সিটি থেকে প্রতি বছরই বিভিন্ন ক্রিয়েটিভ সাবজেক্টও কিন্তু যুক্ত হয়েছে, সেগুলো থেকে অনেক শিক্ষার্থী কিন্তু বের হচ্ছে। তারপরে অনেকের আগ্রহের জায়গা এখন এই বিজ্ঞাপনী সংস্থাগুলো বা অ্যাডভার্টাইজিং ফার্ম থেকে শুরু করে কমিউনিকেশন সেক্টরে, সেখানে আগ্রহ কেমন দেখতে পান এবং এই যে তাদের এখানে যুক্ত হওয়ার যে ধারা, সেটা কি আগের চেয়ে বেড়েছে কিনা, আপনার কাছে কি মনে হয়? এটা আগের থেকে অনেক বেড়েছে। ধরেন আগে যেটা অনেকেই ধারণা করতো যে বিজ্ঞাপনের জন্য যখন চাকরি করতে যাব, এটা হয়তো একটা স্ক্রিপ্ট লিখবো, আমি একটা হয়তো 2-3টা লাইন লিখলাম, বিষয়টা এরকম না। যখন এইটা একটা ব্র্যান্ডের একদম টপ টু বটম যখন জানতে হবে, ব্র্যান্ডটাকে আমি কীভাবে বিল্ড করবো এরকম বুঝতে হবে, এই জিনিসটা যখন আর কি আস্তে আস্তে সবাই জানা শুরু করছে, তখন হচ্ছে গিয়ে যেটা হচ্ছে যে সবাই বেশ এই সেক্টরটায় আসার জন্য একদম মুখিয়েই থাকে। এটা হচ্ছে গিয়ে মনে করেন যে যদি ফাইন আর্টসের হয়, কিংবা মনে করেন যে লিটারেচার ব্যাকগ্রাউন্ডের হয়, কিংবা এখন তো যেটা হচ্ছে যে মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন ডিপার্টমেন্ট কিংবা ইভেন জার্নালিজম ডিপার্টমেন্ট থেকে অনেকে এই সেক্টরে আসছে। আর এর আগেও তো বললাম যে কেউ যে কোনো সেক্টর থেকে এখানে আসতে পারে। ইয়াং জেনারেশনের মধ্যে এখন অ্যাডভার্টাইজিং ইন্ডাস্ট্রিতে এসে কাজ করার মাধ্যমে তার লাইফস্টাইলটাকে আরেকটু বেটার করার জন্য এই সেক্টরটা খুব বেশ জনপ্রিয় হয়ে উঠছে। এখানে চ্যালেঞ্জগুলো আসলে কেমন থাকে? এই যে বলছিলেন ব্র্যান্ড প্রমোশন কিংবা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করা, তাদেরকে তাদের মতো করে তাদের কাজটা বুঝিয়ে দেওয়ার যে চ্যালেঞ্জ, এটা কেমন থাকে আসলে? এইটা হচ্ছে গিয়ে যে কমিউনিকেশনটা যে যত ভালো করতে পারে, সে হচ্ছে গিয়ে তত ভালো করে। পপ কালচারটা বুঝে, কিংবা হচ্ছে গ্রাহক কি চাচ্ছে সেটা বুঝে, ইভেন হচ্ছে গিয়ে যে ব্র্যান্ডের যারা হচ্ছে গিয়ে যে কাস্টোডিয়ান, তারা কিভাবে তাদের ব্র্যান্ডটাকে সবার সামনে উপস্থাপন করতে চায়, এইটা বুঝে কাজটাকে ডেলিভার করতে পারার মাধ্যমে ব্যাপারটা ঠিক হয়। যে সবাই যত এটা অ্যাডাপ্ট করতে হবে, যত বুঝতে হবে, ততই সে নিজেকে আরও হচ্ছে গিয়ে মনে করেন যে উপরের দিকে নিয়ে যাবে। আমরা শেষের দিকে চলে এসেছি, খুব সংক্ষেপে যদি বলেন তরুণদের জন্য পরামর্শ কি থাকবে, যারা বিজ্ঞাপনী সংস্থায় কাজ করতে চায়, আপনাদের মতো যারা এই ক্রিয়েটিভ জায়গাগুলোতে কাজ করতে চায়, আসতে চায়, তাদের জন্য কি পরামর্শ দেবেন আপনি? প্রথম পরামর্শ হচ্ছে, যদি এই সেক্টরটায় আসতে চায়, তাহলে প্রথমে যে শেখার আগ্রহটা প্রচুর থাকতে হবে, শিখতে হবে। না শিখলেই আর কি, একটু শিখেই যে আমি পারলাম, আমি পেরে যাচ্ছি, এই জিনিসটাই থাকলে হবে না, শিখতে হবে। এখনও আমি শিখছি, আমি 13 বছর ধরে কাজ করছি, আমি প্রত্যেক দিন শিখি। আর হচ্ছে কি যে জিনিসটা, সেটা হচ্ছে গিয়ে অ্যাডাপ্ট করতে হবে অ্যাডভার্টাইজিং লাইফস্টাইলকে। কারণ এটা অন্যান্য চাকরির মতো না, এইটাই অনেক ফান, অনেক অ্যাডভেঞ্চারাস, যেটাতে আর কি সবাই নিজেকে নিজের মতো করে এনজয় করার একটা জায়গা হচ্ছে এই সেক্টরটা। নিঃসন্দেহে এটি ভালো একটি পেশা হিসেবে বিজ্ঞাপনী সংস্থা তরুণদের জন্য আগ্রহের জায়গা হবে। ওইভাবে আপনাকে ধন্যবাদ, আপনি অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সাথে আজকে সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে অন্য কোনো পর্বে হয়তো। ঠিক আছে।
দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী সপ্তাহে। তবে আপনার কোম্পানির যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তির প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এবং যারা চাকরির জন্য আবেদন করতে চাচ্ছেন তারা আমাদের ইমেইলে আপনার সিভি পাঠিয়ে রাখুন। আপনার কোম্পানি বা প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞপ্তি বা সিভি পাঠানোর ঠিকানা চাকরিরবাজার@এখন.tv। শেষ করছি চাকরির বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করতে পারেন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।